আবাসন খাতে কালো টাকা বিনিয়োগে আসছে বাজেটে সুস্পষ্ট নির্দেশনা চান ব্যবসায়ীরা। অপ্রদর্শিত অর্থ বিনিয়োগে সুযোগ না দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। প্রচণ্ড গরমে তীব্র পানি সংকটে বিপর্যস্ত চট্টগ্রাম নগরবাসী। বস্তি এলাকায় অবস্থা সংকটাপন্ন। শিগগিরই সমস্যার সমাধানের আশ্বাস ওয়াসার। এবং লোডশেডিংয়ে অতিষ্ঠ ভোলার জনজীবন। বিভিন্ন কলকারখানায় উৎপাদন ব্যাহত। বিতরণ বিভাগের অব্যবস্থাপনায় দায়ী বলছেন গ্রাহক। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে সময় বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ রাজু। দর্শক, আপনারা জানেন যে অর্থ বাণিজ্যের অন্যান্য খবরের পাশাপাশি আমরা প্রতিদিনই কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলি। আজকের বিষয়ে বাজেটে আবাসন খাতের সুযোগ সুবিধা নিয়ে কথা বলবো। এই বিষয়ে কথা বলতে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন রিহাবের প্রথম সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়া। জনাব লিয়াকত আলী ভূঁইয়া, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। আপনাকে ধন্যবাদ এবং সময় টিভির দর্শকদেরকে স্বাগত। আপনার কাছে আমরা ফিরবো, তার আগে আমাদের হাতে যে খবরগুলো আছে সেগুলো দর্শকদের দেখিয়ে আপনার কাছে আমরা ফিরছি। দর্শক, শুরুতেই বাজেট প্রসঙ্গ। আবাসন খাতে কালো টাকা বিনিয়োগে আসছে বাজেটে সুস্পষ্ট নির্দেশনা চান ব্যবসায়ীরা। তাদের দাবি, চলতি অর্থ বছরের বাজেটে ফ্ল্যাট ক্রয়ে কালো টাকা বিনিয়োগের সুযোগ থাকলেও জাতীয় রাজস্ব বোর্ডের হয়রানির কারণে সে সুবিধা পাননি তারা। তবে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগে ব্যবসায়ীদের আর কোনো সুযোগ দেওয়ার পক্ষে নন অর্থনীতিবিদরা। এক্ষেত্রে ব্যাংক ঋণ তহবিল বাড়াতে থোক বরাদ্দ দেওয়ার পরামর্শ তাদের। জুবায়ের ফয়সালের রিপোর্ট। দেশের আবাসন খাতে ফ্ল্যাট ও প্লট নিবন্ধনে একজন গ্রাহককে বর্তমানে গুনতে হচ্ছে মোট খরচের 14% কর, যার মধ্যে রয়েছে 4% গেইন ট্যাক্স, 3% স্ট্যাম্প ফি, 2% নিবন্ধন ফি, স্থানীয় সরকার কর ও মূল্য সংযোজন কর। স্বাভাবিকভাবেই বাড়তি করের বোঝা নেতিবাচক প্রভাব ফেলছে আবাসন শিল্পে। ফলে প্রতিদিনই বাড়ছে অবিকৃত ফ্ল্যাটের সংখ্যা। অবস্থা পরিবর্তনে 2012-13 অর্থ বছর থেকে 10% জরিমানার বিনিময়ে আবাসন খাতে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দেয় সরকার। পরবর্তী 3টি বাজেটেও বহাল রাখা হয়েছিল এ অধ্যাদেশ। তবে এর সুবিধা পেতে বেগ পেতে হচ্ছে বলেই দাবি ব্যবসায়ীদের। একদিকে ব্ল্যাক মানি ইনভেস্ট করার জন্য সুযোগ দিয়েছে, অন্যদিকে এনবিআর থেকে আমাদেরকে চিঠি দেওয়া হয়েছে আপনাদের এখানে কারা কারা বিনিয়োগ করেছে তাদের লিস্ট দেন। এই দ্বিমুখী নীতিমালার কারণে যাদের কাছে ব্ল্যাক মানি বা অপ্রদর্শিত অর্থ রয়েছে এই বিনিয়োগটা আমরা পাইনি। সেজন্যই বলছি অপ্রদর্শিত টাকাটা অন্তত আরো 5 বছরের জন্য কোনো প্রশ্নহীনভাবে ব্যবহার করতে দেয়া। এটা 19B ধারায় 2007 সালেও এটা ব্যবহার হইতো। তবে আবাসন খাতে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগে নতুন কোন সিদ্ধান্তের বিরুদ্ধে অর্থনীতিবিদরা। তাদের পরামর্শ, ছোট ফ্ল্যাট ক্রয়ে সুদের হার কমানোর উদ্যোগ নেয়ার পাশাপাশি হাউজিং লোন নামে একটি তহবিল গঠন করার। কোন ধরনের প্রশ্ন না করার যে বিষয়টির দাবি থাকে সেটির আসলে সুযোগ নেই আমার মনে হয়। যদি একটি বড় ফান্ড রাখা যায় যেখান থেকে স্বল্প সুদে মূলত যারা অ্যাপার্টমেন্ট কিনবেন তাদের জন্য ঋণের ব্যবস্থা করা, সেরকম করলে হয়তো বিক্রির ক্ষেত্রে একটা প্রণোদনা তৈরি হতে পারে। এছাড়া শিল্পের স্বার্থে বিনা শুল্কে অগ্নি নিরাপত্তা সামগ্রী আমদানি, ভবন নির্মাণে প্রয়োজনীয় পণ্য সামগ্রীর ওপর শুল্ক আরোপ না করারও পরামর্শ অর্থনীতিবিদদের। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। দর্শকের রিপোর্টটি আমরা দেখলাম। এই ব্যাপারে আমরা বিস্তারিত জানবো আমাদের আজকের অতিথি রিহাবের প্রথম সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়ার কাছ থেকে। জনাব লিয়াকত আলী ভূঁইয়া, আমরা তো রিপোর্টে দেখলাম যে আবাসন খাতে এই কালো টাকা বিনিয়োগ নিয়ে অনেক কথা হয়েছে, গত কয়েক বছর ধরে আমরা শুনছি। তো সেই ক্ষেত্রে আপনারা এবার একটা সুস্পষ্ট নির্দেশনা চেয়েছেন বাজেটে, মানে আপনাদের পক্ষ থেকে আসলে কি ব্যাখ্যা রয়েছে এর পক্ষে? ধন্যবাদ আপনাকে। দেখেন, আমরা কিন্তু কালো টাকা সাদা করার ব্যাপারে কোনো সময় বলি নাই, এখনো বলি না। আর এটা কিন্তু আমরা সবসময় বলে আসছি, এখনো বলি যে আমরা অপ্রদর্শিত আয়, যে টাকাটা ডিক্লেয়ার না, সেই টাকাটাকেই আমরা চাচ্ছি এই খাতে বিনিয়োগের জন্য। আপনি দেখেন আমাদের দেশে কিন্তু এখন 14 লক্ষ লোক ট্যাক্স দেয় বা এনবিআর টিনের আওতাভুক্ত।
তাহলে কি 14 লক্ষ লোক যদি আহতভুক্ত হয়, তার মানে কি আমাদের 16 কোটি লোকের মধ্যে 15 কোটি 84 লক্ষ লোক কি তাহলে আপনার কালো টাকার ব্যবসা করতেছে? নিশ্চয়ই না। তারা ব্যবসা করতেছে, কিন্তু অনেক অনেক ক্ষেত্রে তারা ডিক্লারেশন দিতে পারে না বিভিন্ন কারণে। ছোট ছোট উদাহরণ দিলে আপনি বুঝতে পারেন। যেমন একটা উদাহরণ দিই, যেমন একজনের কাছে মনে করেন কোনো কারণে 40 জমি বিক্রি করে বা ইত্যাদি থেকে সে 40 থেকে 50 লাখ টাকা পেয়েছে। এখন এই টাকাটা তো তাকে বিনিয়োগ করতে হবে। এখন এই টাকাটা যখন বিনিয়োগ করতে যাবে, তাকে যদি প্রশ্ন করা হয় তুমি কোথা থেকে টাকাটা পেলে, তখন কিন্তু সেই টাকাটা বিনিয়োগ করতে পারবে না। এবং এই জন্য কিন্তু 2007 সালে এখানে কিন্তু এটা দেওয়া হয়েছিল 19-এর বি। 19-এর বিটা হচ্ছে উইদাউট কোশ্চেনিং। উইদাউট কোশ্চেনিং। এখন তার মানে কি আপনি যদি বলেন যে একজন লোক অন্যায় করবে, তাকে কোনো প্রশ্ন করা যাবে না, হ্যাঁ সেটা তো থাকবেই। আপনার যে কোনো লোক অন্যায় করলে থানা আছে, পুলিশ ইত্যাদি, তাকে প্রশ্ন করতে হবে, তাকে জিজ্ঞাসা হবে। কিন্তু নর্মাল প্রসেসে আমরা বলতেছি ঢালাও ভাবে প্রশ্ন করা যাবে না। এটা হচ্ছে 19-এর বিতে। আমরা ওই 19-এর বিটাই এবার চাচ্ছি, যেটা 2007 সালে ছিল। চলতি অর্থ বছরের বাজেটে তো ফ্ল্যাট ক্রয়ে এই যে কালো টাকা বিনিয়োগের সুযোগ, সেটিও ছিল, এবং আপনারা বলছেন যে সেই সুবিধাটা আপনারা পাননি। সেক্ষেত্রে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে এনবিআর, মানে সেটা কিভাবে? ওটাই আমি তো বললাম, যেটা আগে বললাম, এখনো তাই বলতেছি। দেখেন, আমরা পাই না এই জন্য যে আপনাকে টাকাটা বিনিয়োগ করার সময় যদি প্রশ্ন করা হয় যে তুমি টাকাটা কোথা থেকে পেলে, বিভিন্ন এজেন্সি থেকে প্রশ্ন করে, শুধু এনবিআর না, অন্যান্য এজেন্সিগুলো প্রশ্ন করে। তো ফলে হয় কি, এখানে টাকাটা বিনিয়োগ না করে সে কিন্তু অন্য জায়গায় বিনিয়োগ করে। আপনি নিজে জানেন, মালয়েশিয়া কিন্তু হিউজ আমাদের এই খাতেই কিন্তু ইনভেস্টমেন্ট হয়েছে বাংলাদেশ থেকে, এটা আপনি জানেন তো। এবং দুবাই ইত্যাদি জায়গায় কিন্তু ইনভেস্টমেন্ট হয়ে যাচ্ছে, এবং প্রবাসীরাও ইনভেস্টমেন্ট করে না এইসব কারণে। এখন ধরেন একটা অপ্রদর্শিত অর্থ, সেটা সরকারি একটা নির্দেশনা অনুযায়ী সেটাকে কালো টাকা বলা হচ্ছে, এবং এনবিআর সহ অন্যান্য এজেন্সিগুলো এই অপ্রদর্শিত অর্থ শনাক্তকরণে তারা যথেষ্ট মানে তৎপর রয়েছে আমরা দেখি। এখন সেই ক্ষেত্রে আপনাদের এই দাবি যদি সরকার পূরণ করে, তাহলে কি অপ্রদর্শিত আয়ের ব্যাপারে একটা অন্য ধরনের উৎসাহ তৈরি হয় কিনা, মানে আপনাদের কাছে কি মনে হয়? দেখুন, আমরা কিন্তু কালো টাকা আর ব্যাপারে কোনো সময় বলি নাই, বলবো না। সেটা তো সরকার সবসময় চেষ্টা করবে এটাকে আটকাবার জন্য, সেটা আটকে। আর অপরদেশটা এটা একটা কিন্তু রুটিন ওয়ার্কের মতন হয়ে গেছে। এটা কিন্তু বারংবার আসতেছে। এটাও কিন্তু যারা অনেকে প্রশ্ন করবে, যারা সত্যিকারে ব্যবসা করে তাদের কি হবে। আমার কথা হচ্ছে যে অপরদেশ এটা কোনো কারণে ডিক্লারেশন হচ্ছে না। এই টাকাগুলো তো আমাদের এখানে বিনিয়োগ করতে হবে, এবং এই টাকাটা বিনিয়োগ করার পর কিন্তু দেশের জাতীয়, এই ব্যাপারে কি আপনাদের অন্য কোনো পরামর্শ দিতে পারেন কিনা, যে এটা ডিক্লারেশনের ব্যাপারে হয়তো সরকারকে পরামর্শ দিতে পারেন, বা এনবিআর এর সক্ষমতা বাড়ানোর ব্যাপারে হয়তো পরামর্শ দিতে পারেন? বলেন, এটার কিন্তু একদম একটা নীতি রয়ে গেছে, যেটা 2007 সালে ছিল। সরকারই এই নীতিটা করছে এই জন্যই যে 19-এর বিতে এটা প্রয়োগ করলে এটা প্রয়োগ করা যেতে পারে। আমরা কিন্তু সেটাই চাচ্ছি, সরকারের নীতির বাইরে আমরা কিন্তু চাচ্ছি না। এবং সরকারের একটা নীতি রয়ে গেছে, তো এখন সেই নীতির মধ্যে আমরা চাচ্ছি। আচ্ছা, অর্থনীতিবিদরা অবশ্য বলছেন যে নতুন করে আর এই সুযোগটা না দিতে। এখন অর্থনীতিবিদরা কোন অ্যাঙ্গেলে বলেছে, তো অর্থনীতিবিদরা যেটা বলতেছে কালো টাকা সাদা করার জন্য তারা দিতে নিরস্ব করতেছে, এটা আমরাও একমত। সেখানে কিন্তু আমরাও চাচ্ছি না, সেটা অন্য জিনিস, এবং এটা থাকা উচিত। ব্ল্যাক মানি কোনো কারণে ইউজ করা উচিত। এবং তারা একটা বিকল্প একটা ব্যবস্থা দেখাচ্ছেন, যারা ছোট ফ্ল্যাট বা মাঝারি পরিসরের, মানে সেই ক্ষেত্রে তারা বলছেন যে একটা ব্যাংক ঋণের একটা ব্যবস্থা, একটা তহবিল যদি গঠন করা যায়। ব্যাংক ঋণের কথা তো আমরা বলতেছি, ব্যাংক ঋণ একটা অন্য জিনিস এবং অপ্রদর্শিতা একটা জিনিস। আমার কথা হচ্ছে, আপনি এই টাকাটা বিনিয়োগ করতে দিবেন না, ঠিক আছে, কিন্তু এই টাকাটা কোথায় যাবে? টাকাটা তো আর কেউ মাটির নিচে রেখে দেবে না, টাকাটা তো এক জায়গায় আপনাকে খরচ করতে হবে। তো এইটার একটা সিস্টেম বাই করেন, ঠিক আছে, আপনি কিভাবে এটা, তাহলে তো আপনি উৎসাহিত করতেছেন এই টাকাটা দেশের বাইরে চলে যাক। সেটা কি ভালো হবে? দেশের অর্থনীতির জন্য ভালো হবে, দেশের জনগণের জন্য ভালো হবে, এটাই আমাদের কথা। বিকল্প যে একটা তহবিল গঠনের কথা বলা হয়েছে, মানে এই ব্যাপারে আপনাদের সঙ্গে এটার ব্যাপারে আমাদের দেখেন, আমাদের মাননীয় পূর্তমন্ত্রী নিজে এটা কাজ করতেছে। উনি নিজে একটা 20,000 কোটি টাকার একটা তহবিল কথা বলেছে, এবং এটা আমি দর্শকদের উদ্দেশ্যেও বলতে চাই, এই টাকাটা কিন্তু রিহাবের মেম্বারদের জন্য না, এটা স্বল্প এবং মধ্য আয়ের লোকদের জন্য, যেটা পৃথিবীর সব দেশেই আছে। এবং আপনি মনে রাখবেন যে স্বল্প এবং মধ্য আয়ের লোকরা কিন্তু কোনোদিনও পকেটের টাকা দিয়ে কিন্তু তারা ফ্ল্যাট বা জমি করতে পারে না, তাদেরকে ঋণ লাগবেই, এবং এই ঋণটা হতে হবে দীর্ঘমেয়াদী, যেটাকে
পরিষ্কার বলা হয় হোম লোন, বিদেশে সব জায়গায় আছে। সেইটার কথাই আমরা বলতে, যেটা মাননীয় পূর্তমন্ত্রীও আমাদের সাথে একমত, তিনিও এটা জন্য কাজ করছেন। এটা আসলে কিভাবে গঠন করা যায় এবং সরকার এবং আপনারা রিহ্যাব সেই ক্ষেত্রে কিভাবে পরস্পর এটা সহযোগিতা তো করতে পারেন? একদম সম্পূর্ণ নির্ভর করে বাংলাদেশ ব্যাংকের উপর, মাননীয় অর্থমন্ত্রীর উপরে। আমরা তো আমাদের দাবি দাওয়া পেশ করেছি এবং এটা বাজেটও দিতে পারে, ইচ্ছা করলে বাংলাদেশ নিজেও দিতে পারে, এটা দেওয়ার কোনো না। এবং বিভিন্ন খাতেও কিন্তু দিয়ে থাকে, বিভিন্ন সময় স্পেশাল ক্রেডিট দিয়ে থাকে, তো এই খাতেও দেওয়া যেতে পারে। আচ্ছা, আবাসন সংকট একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এখন, যখন একদিকে জনসংখ্যার ব্যাপক বিস্ফোরণ, অন্যদিকে আবাসনের এই সংকট। সেই মুহূর্তে যেটা হচ্ছে যে ফ্ল্যাট এবং প্লট নিবন্ধনের ক্ষেত্রে 14% একটা করের প্রচলন রয়েছে। তো আপনারা বলছেন যে এটাও একটা বড় বাধা। তো সেক্ষেত্রে এটা কতটা যৌক্তিক আপনাদের কাছে কি মনে হয়? দেখুন, মানুষের মৌলিক চাহিদা তো অন্ন বস্ত্র যেগুলো আছে আপনি জানেন, তার মধ্যে বাসস্থান একটি সবচেয়ে বড় দাবিদার যে কোনো মানুষের জন্য। আপনি যেটা বললেন, এইটা কিন্তু আমরা যে 13টা আইটেম আমরা এবার বাজেটের জন্য করি, তার মধ্যে এটা ওয়ান অফ দ্য আইটেম। যে 14% যে ট্যাক্স আমি বলি, এটার মধ্যে আপনার গেন ট্যাক্স আছে, স্ট্যাম্প ফি আছে, রেজিস্ট্রেশন ইত্যাদি মিলে কিন্তু এই ট্যাক্সটা, এটা মানে এত বেশি যেটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে রেজিস্ট্রেশন করে না। অনেকে আমাদের থেকে ফ্ল্যাটটা রেখে দিচ্ছে বছরের পর বছর। একদিকে রেজিস্ট্রেশন ফিটা কমায় দিলে একদিকে রেজিস্ট্রেশনের হারটা বেড়ে যাবে, সরকার সে টাকাটা পাচ্ছে। আর দ্বিতীয়ত রেজিস্ট্রেশন ফিটা কমে গেলে স্বল্প এবং মধ্য আয়ের লোক যারা, তাদের জন্য কিন্তু লাঘব হয়। আর আরেকটা কথা হচ্ছে, যদি রেজিস্ট্রেশন না করে একটা ফ্ল্যাট, সেখানে কিন্তু লিটিগেশন বা মামলা মোকদ্দমারও একটা সম্ভাবনা তৈরি হয়। কারণ একটা লোক ফ্ল্যাটটা নিয়ে থাকে, সে মারা যেতে পারে, যে বিক্রি করবে সে মারা যেতে পারে, ইত্যাদি মিলায় কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু এই জিনিসটা সবার জন্য লাভবান। একটা বিষয় হচ্ছে যে ফ্ল্যাটের মূল্য যখন মানে বাড়তির দিকে থাকবে, তখন এই 14% এটা পরিশোধের আসলে যাদের এই বাড়তি মূল্যে ফ্ল্যাট কেনার সক্ষমতা রয়েছে, তাদের নিশ্চয় 14% মানে কর পরিশোধের সক্ষমতা রয়েছে। এই বিবেচনায় হয়তো সেটা করা হয়েছে। কিন্তু বলা হয়ে থাকে যে বর্তমানে ফ্ল্যাট এবং প্লটের এই যে ঊর্ধ্বমুখী দাম, সেটা কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এই ধরনের একটা আলাপ আলোচনা কিন্তু হয়। সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে এটা নিয়ে করতে গেলে এত স্বল্প পরিবেশন তো বলা যাবে, তবে আমি ছোটভাবে বলি আর কি। দেখেন, পৃথিবীর সবকিছু জিনিসের দাম বাড়ছে, আর আমাদের এখানে 279টা আইটেম লাগে, ইট, সিমেন্ট, বালি, রড ইত্যাদি। এবং 279টা আইটেমের মধ্যে দেখা যায় যে 250টা আইটেম দাম কিন্তু প্রতিদিন বা প্রতি মাসে বা প্রতি বছরে বাড়ছে। তা আমরা যদি জিনিসপত্র বেশি দাম দিয়ে ক্রয় করেই কোনো মতে তো ফ্ল্যাটের দাম কম দিতে হবে, ওদিকে আবার জমির মূল্য বেড়ে যাচ্ছে। তো ইত্যাদি মিলায় কিন্তু এই সব কারণে কিন্তু বেড়ে যাচ্ছে ফ্ল্যাটের দাম। এগুলা আমি একদম ছোট করে বললাম, যে ব্যাপকভাবে বলতে গেলে অনেক উদাহরণ দিয়ে আমি আপনাকে বলতে পারবো। এই যে কালো টাকা নিয়ে কথা বলছিলাম এবং পরে বললাম যে অগ্নি নির্বাপন সামগ্রী সহ ভবন নির্মাণে যে প্রয়োজনীয় সামগ্রী, সেগুলো অনেক সামগ্রী আপনাদেরকে বাইরে থেকে আমদানি করতে হয়। সেক্ষেত্রে শুল্কের ব্যাপারটা নিয়ে আপনাদের অনেক আপত্তি রয়েছে। সেটার ব্যাপারে নিজেদের অবস্থানটা আসলে কি? দেখুন, আমরা তো শুধু অগ্নি নির্মাণ অনেকগুলো আইটেমের উপরে আমরা বলেছি। তো আমরা মনে করি যে যতক্ষণ পর্যন্ত এটা একটা পর্যায়ে না নিয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি যেটা প্রথমে প্রশ্ন করেছিলেন, সবকিছু কিন্তু যে পড়তেছে ক্রেতার উপর, বিক্রেতার উপর, আমাদের উপরও পড়তেছে এবং ক্রেতার উপরও পড়তেছে। তবে এই দুইজনের উপরে পড়ার ফলে কি দেখা যাচ্ছে, ক্রমশ এটা কিন্তু ছোট হয়ে আসছে। ছোট হয়ে আসলে কি হবে জানেন, আমাদের এই সেক্টরে যে কাজ করে, আপনার ডাইরেক্ট 25 লক্ষ লেবার কাজ করতেছে, এবং অন্যান্য তো আপনার ব্যাকআউট লিঙ্কেজ বলেন, ফরওয়ার্ড লিঙ্কেজে অনেক ইন্ডাস্ট্রিগুলো আছে। তো এখানে যে লক্ষ লক্ষ লোক কাজ করছে, এটা কিন্তু ক্রমশ কিন্তু এই সেক্টরে কমে আসবে। কমে আসলে কি হবে, তখন আপনার একটা বেকার সমস্যা হবে। এবং এই সেক্টরটা কিন্তু দেশের জাতীয় অর্থনীতিতে একটা বিরাট ভূমিকা রাখে। শুধু আমাদের দেশে না, সারা পৃথিবীর কিন্তু এই রিয়েল এস্টেট কিন্তু আপনি দেখবেন যে তাদের রিয়েল এস্টেটটা দেখলেই বোঝা যাবে তাদের জাতীয় অর্থনীতিটা কি অবস্থা। তো আমি মনে করি কি যে এইটা এখন দরকার আছে। যেটা হচ্ছে যে এই শুল্ক মানে আরোপ না করার ব্যাপারে আপনাদের যে পরামর্শগুলো ছিল, সরকার সেগুলো আসলে কতটা আমলে নিচ্ছে, বা এই ব্যাপারে কোনো সাড়া পাচ্ছেন কিনা আপনারা? সরকারের সাথে আমরা কিন্তু সিরিজ অফ মিটিং করতেছি। আপনার এটা কিন্তু একটা রুটিন ওয়ার্ক। বাজেট আরম্ভ হয়ে গেলেই
আমরা এফবিসির সাথে মিটিং করি, এফবিসির মাধ্যমে মিটিং করি, মাননীয় অর্থমন্ত্রীর সাথে মিটিং করি, এনবিআর এর চেয়ারম্যান মহোদয়ের সাথে মিটিং করি, ইত্যাদি মিটিং আমাদের। আমরা এখন ব্যাপার হচ্ছে কি, বাজেট তো একটা গোপনীয় জিনিস, এটা যেদিন হবে সেদিনই বোঝা যাবে। তো এই আগাম তো আমরা কিছু বলতে চাই, কিন্তু আমরা আশাবাদী যে আমরা যে সমস্ত দাবিগুলা দিয়েছি, আমরা আশা করি যে এবার আমাদের একটা মানে কিছুটা হলেও লাঘব হবে, আমরা মনে করি। জি, অবিকৃত ফ্ল্যাটের সংখ্যা বাড়ছে, অবৈধ সংখ্যা বাড়ছে। এবং আমি আরেকটা জিনিস আপনাকে ছেড়ে দিয়ে গেছি বলার সময়, যে আমাদের একটা এবার যে আবেদন কতগুলো করেছে তার মধ্যে একটা সেকেন্ডারি মার্কেটের কথা বলেছি। সেকেন্ডারি মার্কেটটা কিন্তু আমাদের একটা, এটা হচ্ছে মনে করেন গাড়ি যদি ক্রয় করে, গাড়ি প্রথম ক্রয় করলে এক ধরনের আপনাকে রেজিস্ট্রেশন ফি দেওয়া লাগে। সেকেন্ড টাইম কিন্তু একেবারে কম, 5,000 10,000 টাকা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করে। এবং এখানে কিন্তু একটা গাড়ির সুন্দর মার্কেট আছে, সেকেন্ডারি মার্কেট বলা হয়, সেকেন্ড হ্যান্ড গাড়ির মার্কেট আছে। আমরা চাচ্ছি যে আমাদের ফ্ল্যাট কিন্তু আপনাদের অনেকেই কিন্তু পরিবর্তন করতে চায়, নতুন ফ্ল্যাট ক্রয় করতে চায়, কিন্তু এদেরকে উৎসাহ করার জন্য আমরা চাচ্ছি দ্বিতীয়বার যে ফ্ল্যাটটা বিক্রি করবে সেই ফ্ল্যাটটা যেন রেজিস্ট্রেশন ফি ওই আগের মতন না হয়, ওই গাড়ির মতন হতে হবে। এই জিনিসটা আছে, মানে এইটা তো নতুন আপনারা ইন্ট্রোডিউস করিয়েছেন, মানে সেটা এটা করলে হবে কি জানেন, এখানে একটা শেয়ার মার্কেটের মতন একটা কিন্তু মার্কেট হয়ে যাবে, অনেক লোক এটা আসবে এবং ফ্ল্যাটের ক্রয় বিক্রয় কিন্তু বেড়ে যাবে। আচ্ছা, এটা একটু ব্যাখ্যা করে যদি বলেন আমাদের দর্শকদের জন্য। আমি ব্যাখ্যাটা আবার বলতেছি যে সেকেন্ডারি মার্কেট, এই মার্কেটটা হচ্ছে যারা ফ্ল্যাটটা বিক্রি করবে প্রথমবার তাদের ট্যাক্স তো একটা দেওয়া লাগছে, দ্বিতীয়বার কিন্তু আমরা যাচ্ছি নমিনাল, যেটা হচ্ছে 14%। ওই ট্যাক্স গুলা একদম কমায় নিয়ে আসতে হবে। হলে হবে কি, সকল ক্ষেত্রে, শুধু 14% না, সব ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফিটা একেবারে একটা নমিনাল করতে হবে, যার ফলে আপনাদের তৃতীয়বার চতুর্থবার হাত বদল করতে পারে ফ্ল্যাট গুলা। তাতে হবে কি, এটার মধ্যে এই ব্যবসাটা কিন্তু এখানে ব্যবসা করার জন্য অনেক লোক চলে আসবে, আমাদেরও ফ্ল্যাট বের। কারণ একটা লোক নতুন একটা ফ্ল্যাট ক্রয় করার পর দেখা যায় যে 10 বছর পর সে ফ্ল্যাটটা বিক্রি করে দিয়ে আর একটা নতুন ফ্ল্যাট কিনতে, এখন সে ফ্ল্যাটটা যখন বিক্রি করতে হবে সেই সেম যে প্রথম যে ট্যাক্স দেওয়া হয়েছে সেম ট্যাক্স, সে তখন নিজস্বতা বোধ করে যে আবার আমি একটা ফ্ল্যাট কিনলে তো আবার ট্যাক্স দেওয়া লাগবে, আমার বিক্রি করলে একটা ট্যাক্স। এই জন্য এই জিনিসটা চালু হলে ফ্ল্যাট কেনা বেচা কিন্তু বেড়ে যাবে। আচ্ছা, এখন আমরা দেখি যে ঢাকা এবং ঢাকার আশপাশে বা বড় বড় বিভাগীয় শহরগুলোতে বিপুল সংখ্যক এরকম নির্মাণাধীন বাড়ি দেখা যাচ্ছে, আর সেক্ষেত্রে আপনারা বলছেন যে প্রচুর সংখ্যক অবিকৃত ফ্ল্যাটও রয়ে গেছে, তাহলে এই পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে? দেখেন, আমরা কিন্তু আপনাদের জন্য একটা ভালো খবর এই জন্য যে একমাত্র রিহাব কিন্তু আজকে দেখেন, আমরা শুধু ঢাকার বাইরে বলতে যেটা বললেন, শুধু ঢাকার বাইরে না, আপনি দেখেন, শুধু করে একটা উদাহরণ দিই, আমরা যদি কক্সবাজার না যেতাম, কক্সবাজার যাওয়ার ফলে কি হলো, এখনো দেখেন আপনি শীত মৌসুমে আপনারাই টেলিভিশনে দেখান যে অনেক হোটেল মোটেলে সিট পাওয়া যাচ্ছে। তা আমরা যদি না যেতাম সেখানে হোটেল মোটেল হতো না, এবং এই যে প্রতি বছর যে লোকগুলা যাচ্ছে সেখানে, এই লোকগুলা কিন্তু বাইরে চলে যেত, তাতে কিন্তু দেশের পর্যটন শিল্পের বিকাশে আমরা কিন্তু সর্বক্ষেত্রে একটা বিরাট ভূমিকা রাখছি। এখন যেটা হচ্ছে যে এই বাজেট, প্রতি বছরই বাজেট আসে, বাজেটের আগে আগে একটা আলাপ আলোচনা হয়, এবং যেটা প্রাক বাজেট আলোচনা আপনারাও সেটা করেন। আসলে এই বাজেটের আগে আগে, 1 মাস আগে এই আলোচনাটা আসলে কতটা ফলপ্রসূ ভূমিকা রাখে? দেখুন, এটা ছাড়া তো কোনো উপায় নেই, আপনাকে তো 1 মাস 2 মাস আগে থেকে আলাপ করতে হবে, সারা বছর তো আমরা বাজেট নিয়ে আলাপ করতে পারি না, এবং সরকারও কিন্তু সারা বছর আমাদের কথা শুনবে না রিগার্ডিং বাজেটের একটা টাইম ফ্রেম আছে, টাইম ফ্রেমের মধ্যে শুধু আমরা না, রিহাব না, প্রতিটি 138টা ব্যবসায়ী অ্যাসোসিয়েশন আছে, তারা প্রত্যেকটা অ্যাসোসিয়েশন কিন্তু তারা নিজ নিজ থেকে তারা কিন্তু বিভিন্ন পর্যায়ে আলাপ আলোচনা করে, আমরাও আলাপ আলোচনা করি। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে এই মাত্র কয়েকদিন আগের যে আলাপ আলোচনাটা, সেটা বাজেটে প্রতিফলিত হয় কিনা? আমরা দেখি যে অবশ্যই প্রতিফলিত হয়, বা এটা আলাপ আলোচনা কতটুকু আসলে বিবেচনায় নেওয়া সম্ভব হয়। হচ্ছে কি, এতগুলা অ্যাসোসিয়েশনের দাবি কিছু কিছু তো বাদ যেতে পারে, এটা তো মানে অবাক হওয়ার কিছু না, আবার কিছু কিছু মানে আবার ঠিকও হয়, এটা তো একটা রুটিন ওয়ার্ক আর কি বলতে চাই। আমরা হাউজিং লোন নিয়ে কথা বলেছি, কিন্তু যেটা হচ্ছে যে ব্যাংক লোনের যে সুদের হার নিয়ে আপনারা সহ ব্যবসায়ী সমাজ অনেক কথা বলেছেন, সেই মানে সুদের হার কমানোর বিষয়টা নিয়ে এখনো যৌক্তিক কোনো সমাধানে আসা যায়নি এখনো। দেখুন, ব্যাংক ঋণটা হচ্ছে কি, আপনাদের আমি বর্তমান সরকার এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরকেও ধন্যবাদ দেবো, আমাদের কিন্তু এখন একটা ঋণ দিয়েছে 1,20,00,000 টাকা।
কিন্তু 1,20,00,000 টাকা করে ঋণ দিয়েছে এবং এটা কিন্তু 9% মধ্যে বা 10% মধ্যে সিঙ্গেল ডিজিটে। কিন্তু আপনাদের সরকারি ব্যাংকগুলো কিন্তু এগিয়ে আসতেছে না। সরকারি ব্যাংকগুলো যতক্ষণ পর্যন্ত এগিয়ে না আসবে, আমি আবার বলি আমাদের ঠিক বলতে আমাদের এই খাতে কিন্তু নট রিহাব মেম্বারদের জন্য, এটা আমি একটু আবার পরিষ্কার করে দিলাম, এটা ওই স্বল্প এবং মধ্য আয়ের লোকদের জন্য বা যে কোনো লোকের জন্য আর কি। তা এখন হচ্ছে কি এই খাতে ঋণটা যতক্ষণ পর্যন্ত সরকারি ব্যাংক এগিয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই খাতটা চাঙ্গা হবে না। তা এখন সরকারি ব্যাংকে কি কারণে এগিয়ে আসতেছে না সেটাও আমি জানি না। যখন এই সরকারি ব্যাংকগুলা এবং হাউস বিল্ডিং ইত্যাদি যখন এগিয়ে আসবে তখন কিন্তু এটা চালু হবে এবং এই ঋণটা তখন স্বল্প এবং মধ্য আয়ের লোকরা পেতে পারে। জনাব লিয়াকত আলী ভূঁইয়া, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, কথা বলছিলাম রিহাবের প্রথম সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়ার সঙ্গে। কথা বলছিলাম বাজেটে যে আবাসন খাতের বিভিন্ন দিক, সেই বিভিন্ন দিক নিয়ে কথা বলছিলাম। যাচ্ছি পরের খবরে। প্রচন্ড গরমের মধ্যে তীব্র পানি সংকটে বিপর্যস্ত চট্টগ্রাম নগরবাসী। অবস্থা সম্পন্নরা বোতলজাত পানি দিয়ে প্রয়োজনের কিছুটা মেটালেও বস্তি এলাকায় নেমে এসেছে চরম দুর্ভোগ। বিদ্যুৎ সংকটের পাশাপাশি পানির স্তর নিচে নেমে যাওয়ায় গভীর নলকূপ থেকেও পাওয়া যাচ্ছে না প্রয়োজনীয় পানি। চলমান প্রকল্প থেকে পানি সরবরাহ শুরু হলে সংকট অনেকটা কেটে যাবে বলে দাবি চট্টগ্রাম ওয়াসার। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। গরমের তীব্রতা বাড়ার সাথে সাথে নগরীতে বাড়ছে পানির চাহিদা, সেই তুলনায় বাড়ছে না সরবরাহ। কলসি নিয়ে ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়েও পাচ্ছে না কাঙ্ক্ষিত পানি। পানির এই সংকট বাসাবাড়ি থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠানেও। গরমকাল আমরা ওয়াসার পানি পাইছি না, আমরা খুব কষ্ট করে চলতে পারছি। ডিপের পানিতে পাই, আমরা ওয়াসার পানি পাচ্ছি না। আমরা বলি না, সবাই অনেক জায়গায় অনেক সমস্যা হয়েছে। অনেকক্ষণ আমরা এর মধ্যে দাঁড়ায় থাকতে হয় পানি আমরা পাওয়ার লাগি, ঘন্টা 1.5 ঘন্টা দাঁড়ায় থাকতে হয়। নানা সমস্যা ও নিজেদের অসহায়ত্বের কথা স্বীকার করে সরবরাহকারী 12টি ট্রাক দিয়ে পানির সংকট নিরসনে কোনো রকমের চেষ্টা চালাচ্ছে ওয়াসা। 9 কোটি লিটার আমরা সরবরাহ করি সারফেস ওয়াটার থেকে, আর বাকি 12 কোটি বিভিন্ন টিউবওয়েল থেকে আমরা সরবরাহ করি। টিউবওয়েলের পানিটা মোস্ট আনরিলায়েবল। তারপরে আবার গরমের সময় আসলে পরে ইলেকট্রিক্যাল ফেলিউরটা বেশি বেড়ে যায়। এই সমস্ত কারণে গরমের সময় আমাদের পানির প্রোডাকশন ক্যাপাসিটি কমে প্রায় 18 থেকে 19 কোটি লিটারে চলে আসে। তো আমরা এটাকে 20-এর উপর রাখার জন্য আপনার চেষ্টা করি। তবে এই বছরের শেষের দিকে রাঙ্গুনিয়ার কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্প চালু হলে পানির সংকট অনেকটা কেটে যাবে বলে জানালেন ওয়াসার এই শীর্ষ কর্মকর্তা। যদি 14 সালে রাজনৈতিক গোলযোগটা না হতো এবং 15 সালে আবার 3 মাস আমরা বাধাগ্রস্ত না হইতাম, তাহলে এটা 15 সালের মধ্যে শেষ হয়ে যেত। এখন এটা শেষ পর্যায়ে আছে, এই বছরের মধ্যে এটা চালু হবে। তাইলে জনগণ 14 কোটি লিটার পানি অ্যাড হলে অন্ততপক্ষে আমরা আশা করি 70% পানির যে সমস্যা সেটা মিটে যাবে। নগরীর 55 লাখ মানুষের দৈনিক পানির চাহিদা 50 কোটি লিটার। অন্যান্য সময় ওয়াসা 21 কোটি লিটার পানির সরবরাহ করলেও এখন তা নেমে এসেছে 17 থেকে 18 কোটি লিটারে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। সঞ্চালন লাইনে ত্রুটির কারণে চরম লোডশেডিং এ অতিষ্ঠ ভোলার জনজীবন। জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি ব্যাঘাত ঘটছে কলকারখানার উৎপাদন কাজে। বিতরণ বিভাগের অব্যবস্থাপনার কারণেই এমন দুর্ভোগ বলে অভিযোগ গ্রাহকদের। নাসির উদ্দিন লিটনের পাঠানো তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ভোলা সদর, বোরহানুদ্দিন ও চর ফ্যাশন উপজেলার 30,000 গ্রাহককে বিদ্যুৎ সরবরাহের জন্য ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির প্রায় 500 কিলোমিটার সঞ্চালন লাইন রয়েছে। সংস্কারের অভাবে দুযুগের পুরনো এসব সঞ্চালন লাইনের 30% ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। আকাশে সামান্য মেঘ জমলেই এসব লাইন বন্ধ করে দেওয়া হয়, ফলে পুরো জেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে ব্যবসায়ী, শিক্ষার্থী, রোগী ও বৃদ্ধরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েন। একটু মেঘ দেখা গেলেই বিদ্যুৎ বন্ধ হয়ে যায়, এরপরে মেঘ চলে যায়, বৃষ্টি চলে গিয়ে থাইমে যায়, কিন্তু বিদ্যুৎ আর আসে না। এমন দিন না যে 10 থেকে 12 বার বিদ্যুৎ না যায়, একবার গেলে সহজে আসে না। আমরা পর্যাপ্ত বিদ্যুৎ পাচ্ছি না, যার কারণে আমাদের ব্যবসায়িক অনেক ক্ষতি হচ্ছে। বিদ্যুতের ভোগান্তিতে এই গরমের সময়ে, পরীক্ষার সময়ে একটি বিপর্যস্ত অবস্থার মধ্যে বসবাস করছে, যেটা কারণে মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে। ত্রুটিপূর্ণ সঞ্চালন লাইনের কারণে প্রায়ই বিদ্যুৎ বিভ্রাট হয় বলে স্বীকার করলেন বিদ্যুৎ বিভাগের এই কর্মকর্তা। অনেক সময় মেশিনারিজের ফল্টের কারণে হয়, অনেক সময় সিস্টেমের ফল্টের কারণে হয়, মাঝে মাঝে ট্রিপ করে। ওই ট্রিপ করার পরে আমরা এটাকে আবার তাৎক্ষণিকভাবে 15 থেকে 20 মিনিট আবার আমরা রেগুলারাইজ করে নিয়ে আসি, নিয়ে এসে পাওয়ার দিই। এই অবস্থায় সমস্যা সমাধানে শিগগিরই ব্যবস্থা নেওয়ার কথা জানালেন বিদ্যুৎ বিভাগের এই কর্মকর্তা। পাওয়ার গ্রিড সাবস্টেশন ভোলা করার জন্য
আমাদের ডিপার্টমেন্ট থেকে একটা প্রস্তাব দেওয়া হয়েছে, বিদ্যুৎ মন্ত্রণালয় থেকে অনুমোদন হওয়ার পরে এটাকে কাজ শুরু হবে। ভোলায় 2টি বিদ্যুৎ প্ল্যান্টে প্রতিদিন 200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। এর মধ্যে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিকে সরবরাহ করতে হয় 40 মেগাওয়াট। সময় সংবাদ, ভোলা। পর্যাপ্ত মজুদ থাকায় আবারও চাল রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার সচিবালয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বাণিজ্যমন্ত্রী একথা জানান। তিনি বলেন, চাহিদার অতিরিক্ত 30 থেকে 40 লাখ মেট্রিক টন চাল মজুদ থাকায় চাল রপ্তানিতে কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হয়েছে। তিনি বলেন, পর্যাপ্ত মজুদ থাকায় রমজানে অপরিহার্য ভোগ্যপণ্যের সংকট বা দাম বাড়বে না। রমজানে নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখতে আমদানিকারক, উৎপাদক, পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সাথে সচিবালয়ে আয়োজিত বৈঠকে নিত্যপণ্যের মজুদ ও আমদানি চিত্র তুলে ধরে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানান, চাল, চিনি, ভোজ্য তেল, ছোলা সহ প্রতিটি পণ্যের চাহিদার চেয়ে মজুদ অনেক বেশি আছে। এ সময় তিনি আরো জানান, চাহিদার চেয়ে চালের মজুদ অনেক বেশি থাকায় সরকার পুনরায় চাল রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে। চিনি আমাদের যা চাহিদা তার থেকে বেশি আছে, মসুরের ডালের যা চাহিদা তার থেকে বেশি আছে। সুতরাং বৃদ্ধি হওয়ার কোনো কারণ নেই। 30 থেকে 40 লক্ষ টন উৎবৃত্ত। গতকালকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে চাল আমরা রপ্তানি করব এবং প্রাইভেট কোম্পানি আমাদের কাছে এসেছিল, আমরা তাদেরকে অনুমতি দিব। এদিকে রমজানে সরবরাহ স্বাভাবিক থাকলে দাম আর বাড়বে না বলে আশ্বস্ত করেন ব্যবসায়ীরাও। কন্ডিশনের জন্য কোথাও কোথাও কিছু দাম বাড়লেও আমার মনে হয় ইনশাআল্লাহ বাজার বাড়ার কোনো সমস্যা নেই। আমাদের প্রচুর পর্যাপ্ত মাল আছে চিনির ব্যাপারে এবং তেলের ব্যাপারে। আমাদের ভ্যাট যাতে আমাদের এই 3 স্তরের জায়গায় আমরা যাতে সেটা একভাবে দিতে পারি, বিশেষ করে এসেনশিয়াল আইটেমটা। এছাড়া রমজানে পাইকারির সাথে খুচরা পর্যায়ে পণ্যের দামে পার্থক্য নিরসনে ক্যাশ মেমো সংরক্ষণ ও প্রদর্শনের ব্যবস্থা চালু পরামর্শ দেন পাইকারি ব্যবসায়ীরা। তেল বলেন, রসুন বলেন, আদা বলেন, আপনি সবসময় দেখবেন পাইকারি থেকে খুচরা 20 টাকা 25 টাকা লিটারে এবং কেজিতে লিটারে। এটা স্যার কি করার জন্য আমরা বারবার বলেছিলাম যে মেমো সিস্টেম করার জন্য, রমজানের জন্য। বৈঠকে বাণিজ্যমন্ত্রী আবারও আশ্বাস দেন, ভ্যাট নিয়ে সরকার বাস্তবসম্মত সিদ্ধান্ত গ্রহণ করবে যাতে কেউ ক্ষতিগ্রস্ত হবে না। হাজারি শিউলি, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে কৃষি খাতের 10% প্রবৃদ্ধি কৃষি বহির্ভূত খাতের 6% প্রবৃদ্ধি নিশ্চিত করছে। বিশ্বব্যাংক প্রকাশিত ডাইনামিক্স অব রুরাল গ্রোথ ইন বাংলাদেশ, সাস্টেইনিং পভার্টি রিডাকশন শীর্ষক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। মঙ্গলবার রাজধানীর সিরডাব মিলনায়তনে এই প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে বাজার ব্যবস্থা দুর্বলতা দূর করা এবং কৃষি পণ্যে বৈচিত্র্য আনার উপর গুরুত্ব দেওয়া হয়। অনুষ্ঠানে কৃষি খাতকে বিবেচনায় রেখে কৃষি বহির্ভূত খাতের প্রসারে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। কয়েক দশক ধরেই বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে বাড়ছে কৃষি পণ্যের উৎপাদন, যার প্রভাব পড়ছে কৃষি বহির্ভূত খাতের উপর। মঙ্গলবার বিশ্বব্যাংক প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গ্রামীণ অর্থনীতিতে কৃষি খাতের 10% প্রবৃদ্ধি নিশ্চিত করছে কৃষি বহির্ভূত খাতের 6% প্রবৃদ্ধি। তবে এই প্রতিবেদনে কৃষি পণ্যের বাজারজাতকরণের ক্ষেত্রে বড় ধরনের অবকাঠামোগত দুর্বলতা রয়েছে বলে উল্লেখ করা হয়। বাজার ব্যবস্থাপনার দুর্বলতার কারণে মধ্যস্বত্বভোগী ব্যবসায়ীরা যতটা লাভবান হচ্ছেন তার তুলনায় অনেক কম পাচ্ছেন কৃষকরা। তাই কৃষিপণ্য বিপণনে সড়ক ও অবকাঠামো নির্মাণের মাধ্যমে ছোট বড় শহরের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে। সমগ্র অর্থনীতিতেই এর একটা ইতিবাচক প্রভাব পড়বে। শুধু তাই নয়, জলবায়ু পরিবর্তনকে বিবেচনায় রেখে কৃষি পণ্যে বৈচিত্র্য আনার উপর জোর দেওয়া হয়েছে ওই প্রতিবেদনে। কয়েক দশক ধরে বাংলাদেশ কৃষি খাতে বেশ উন্নতি করছে, যার ফলে সম্ভব হচ্ছে ছোট এই দেশে বড় জনগোষ্ঠীর খাদ্য চাহিদা পূরণ করা। তবে এখানে কৃষি পণ্যের তেমন বৈচিত্র্য নেই। আমার মনে হয় ধানকে প্রধান খাদ্যশস্য হিসেবে রেখে নতুন পণ্য উদ্ভাবনে কাজ করা দরকার। এ সময় কৃষি পণ্যের বাজার ব্যবস্থা শক্তিশালী করা হচ্ছে উল্লেখ করে উন্নয়নের ধারাবাহিকতায় কৃষি বহির্ভূত খাতকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান এলজিআরডি মন্ত্রী। কৃষি জমির স্বল্পতার বিষয়কে মাথায় রেখে আমরা কৃষি বহির্ভূত খাতকে গুরুত্ব দিচ্ছি, কারণ আমাদের শিক্ষিত শ্রমশক্তি বাড়ছে এবং কৃষি বহির্ভূত বিভিন্ন পণ্যের চাহিদাও দিন দিন বাড়ছে। তবে কৃষি পণ্যের বাজার ব্যবস্থা শক্তিশালী করতে সড়ক সহ অবকাঠামো নির্মাণেও কাজ করা হচ্ছে। গ্রামীণ পর্যায়ে ক্ষুদ্র উদ্যোক্তাদের বিনিয়োগ সক্ষমতা বাড়ানোর উপরও জোর দেওয়া হয় ওই প্রতিবেদনে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। পায়রা ও পাণ্ডব নদীর ভাঙনে হুমকির মুখে পড়েছে পটুয়াখালীর লেবুখালী ফেরিঘাট সহ দুমকি উপজেলার একাধিক গ্রাম। ইতিমধ্যে ভাঙনে নদীগর্ভে বিলীন হয়ে গেছে কয়েক হাজার ঘরবাড়ি ও ফসলি জমি সহ অনেক ব্যবসা প্রতিষ্ঠান। ভাঙন রোধে প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
সুজন দামের ছবি ও মনির হোসেন বাদলের পাঠানো তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। অব্যাহত ভাঙনে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে পটুয়াখালীর প্রবেশদ্বার, লেবুখালী ইউনিয়নের লেবুখালী ফেরিঘাট ও বাজার সহ সহস্রাধিক ঘরবাড়ি ও ফসলি জমি সহ ব্যবসা প্রতিষ্ঠান। ভাঙন তীব্র হয় আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন নদী তীরের মানুষ। একাধিকবার বসতবাড়ি ও ব্যবসার স্থান পরিবর্তন করেও রেহাই না পেয়ে এলাকা ছেড়ে চলে গেছেন অনেক পরিবার। যাদের যাওয়ার কোনো জায়গা নেই তারা জীবন ঝুঁকি নিয়ে ভিটেবাড়ি আঁকড়ে পড়ে আছেন। আমাকে এই ঘর দুয়ার আর ভাঙ্গে যাইতে আছে, আমরা কোথায় থাকবো কি করবো? আমাদের বাড়ি আরো 2-3 বার ভেঙে গেছে। আমরা বাড়ির সাইডে পিছনে বাগানে বাড়ি করছি। পাঙ্গাসিয়া ইউনিয়নে চান্দখালী, রাজগঞ্জ, আলগি, তারপর বাঁশবুনিয়া শত শত একর জমি ভেঙে নদী বিলীন হয়ে যাচ্ছে। আমাদের এই ভাঙনকে রোধকল্পে পানি উন্নয়ন বোর্ডকে এগিয়ে আসা উচিত। এদিকে ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের নেওয়া কাজের মান নিয়ে এলাকাবাসী রয়েছে নানা অভিযোগ। যারা পাইলিং করছে তারা কিছু হালাই আর তা সব বিক্রি করে এরা খাইয়ে গেছে। এখন আমরা কোথায় যাবো কি করবো? কোন রকম আইয়া ওই একটু পাইলিং ফিলিং করে আবার ওই ভেঙে ছিঁড়ে 2 দিন পরে লইয়ে যায়। ভাঙন রোধে জাইকার সহযোগিতায় একটি প্রকল্প অনুমোদনের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে বলে জানালেন পানি উন্নয়ন বোর্ডের এই শীর্ষ কর্মকর্তা। প্রকল্পটি অনুমোদিত হলে নদীটি সংরক্ষণ কাজ বাস্তবায়ন করা হবে এবং ওই অঞ্চলের দুর্দশা লাঘব হবে। নদী ভাঙনের মুখে রয়েছে লেবুখালী ইউনিয়ন সহ ক্ষতিগ্রস্ত 20টি গ্রামের কয়েক হাজার মানুষ। সময় সংবাদ, পটুয়াখালী। সিরাজগঞ্জে উদ্বোধন হলো দেশীয় ব্র্যান্ড মার্সেলের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর শোরুম। তারাশ বাজারে সরকারি ইলেকট্রনিক্স শোরুমে পাওয়া যাচ্ছে সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি মার্সেলের সব ধরনের ইলেকট্রনিক্স পণ্য। শোরুমের উদ্বোধন করেন মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। উদ্বোধনী অনুষ্ঠানে মার্সেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশের জনপ্রিয় ওরাল কেয়ার অ্যান্ড ব্রাশ আপের আয়োজনে ব্রাশ আপ বৈশাখে সেলফি কন্টেস্ট 1423 বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়েছে। এই উপলক্ষে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজয়ীদের হাতে স্মার্টফোন তুলে দেন সঙ্গীত শিল্পী মেহরিন মাহমুদ ও মডেল ফটোগ্রাফার ইকবাল আহমেদ। এ সময় এনফোর্স বাংলাদেশ লিমিটেডের পরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান উপস্থিত ছিলেন। সিঙ্গেল ও কাপল 2 ক্যাটাগরিতে এই সেলফি কন্টেস্টের আয়োজন করা হয়। এবার দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। বছরের দ্বিতীয়ার্ধে জ্বালানি তেলের দাম $50 পৌঁছানোর পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের ব্যাংক গোল্ডম্যান স্যাক্স। 2017 সালের দিকে জ্বালানি তেলের দাম আরও স্থিতিশীল হবে বলেও পূর্বাভাস ব্যাংকটির। অথচ জ্বালানির উত্তোলন না কমা, অতিরিক্ত সরবরাহ এবং চাহিদা কমার কারণে গেল কয়েক মাস আগে এ ব্যাংকের পূর্বাভাস ছিল জ্বালানি তেলের দাম $20 নিচে নেমে আসবে। মূলত উত্তোলন কমানোর ব্যাপারে ওপেকভুক্ত দেশগুলো একমত হওয়ার পর থেকে বাড়তে শুরু করেছে জ্বালানির দাম। জ্বালানির উত্তোলন না কমালে দাম বাড়ার সম্ভাবনা নেই বলেও মনে করছে আর্থিক এই প্রতিষ্ঠানটি। মন্দা ঠেকাতে জ্বালানি রপ্তানিতে রাজস্ব আয়ে নির্ভরতা কমাতে এবং পণ্য সংকট এড়াতে চীনের সাথে $5,000 কোটি ঋণ চুক্তি করেছে ভেনেজুয়েলা। এই ঋণ চুক্তি অনুযায়ী জ্বালানি খাতের ক্ষতি পুষিয়ে নিতে ভেনেজুয়েলাকে সহযোগিতা করবে বেইজিং। এই অর্থ থেকেই ঋণ দেয়া হবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। জ্বালানি রপ্তানি নির্ভর দেশ হওয়ায় জ্বালানির দরপতনে 2017 সালেও ভেনেজুয়েলা মন্দার মধ্যে থাকবে বলে আশঙ্কা দেশটির সরকারের। দেশে খাদ্য ও ওষুধের সংকট, মূল্যস্ফীতি এবং ব্যবসায়িক ক্ষতির কারণে বিপাকে পড়েছে দেশটির সরকার। এ কারণে আমদানি নির্ভরতা কমিয়ে মুদ্রা বিনিময় হারে স্থিতিশীলতা আনার চেষ্টা চালাচ্ছে ভেনেজুয়েলা সরকার। ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে গেলে দেশটিতে বিনিয়োগ কমিয়ে দেবে আয়ারল্যান্ডের সাশ্রয়ী এয়ারলাইন্স রায়ানএয়ার। সম্প্রতি এই সিদ্ধান্তের কথা জানিয়েছে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মাইকেল ওয়েলি। বর্তমানে ইউরোপের অন্যান্য এয়ারলাইন্সের তুলনায় আইরিশ এই এয়ারলাইন্সের যাত্রী সংখ্যা সবচেয়ে বেশি। এর মধ্যে বছর জুড়ে ব্রিটেনের প্রায় 1 কোটি মানুষ ভ্রমণের জন্য এই এয়ারলাইন্সকেই বেছে নেন। তবে এর আগে ব্রিটেনে নতুন প্রশিক্ষণ সেন্টার খোলার পাশাপাশি অন্তত 450 নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং $140 কোটি পরিকল্পনা করেছিল রায়ানএয়ারের। ব্রেক্সিট হলে এই বিনিয়োগ ইউরোপের অন্য কোনো দেশে করতে হবে বলেই মনে করে রায়ানএয়ার কর্তৃপক্ষ।
দর্শক, এবার জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির লেনদেন পরিস্থিতির খবরাখবর। আমরা চলে যাচ্ছি ডিএসসির অফিসিয়াল ওয়েবসাইট dscbd.org-তে। দেখতে পাচ্ছি যে গত দিনের মতোই আজ কিন্তু সকাল থেকেই যে লেনদেন শুরু হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে, সেটি কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চালিয়ে যাচ্ছে। ডিএসসির প্রধান সূচক এক্স 22 পয়েন্ট বেড়ে 4349 পয়েন্টে অবস্থান করছে এই মুহূর্তে। ডিএসসির যে সরিয়া ইন্ডেক্সেস সেটিও 7 পয়েন্ট বেড়ে 1069 পয়েন্টে অবস্থান করছে এবং একই রকম ঊর্ধ্বগতি 16 পয়েন্ট বেড়ে 1706 পয়েন্টে অবস্থান করছে ডিএসসির যে বাছাই সূচক 30 ইন্ডেক্স সেটি। এখন পর্যন্ত অর্থাৎ সকাল 10:30টায় লেনদেন শুরু হয়ে এখন পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে 49 কোটি টাকার লেনদেন হয়েছে। এই লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে 129টি কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দাম বেড়েছে, কমেছে 41টি কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে 46টি কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দাম। শীর্ষ 20-এ যে কোম্পানিগুলো রয়েছে সে ব্যাপারে যদি তথ্য আপনাদের জানাই, তাহলে 1 নম্বর অবস্থানে দেখতে পাচ্ছি লাফার্জ সুমা সিমেন্ট, এটি 67 টাকা দর নিয়ে অবস্থান করছে 1 নম্বর স্থানে। সর্বোচ্চ লেনদেন মূল্য 68 টাকা 30 পয়সা এবং সর্বনিম্ন হচ্ছে 65 টাকা 30 পয়সা। আর গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল লাফার্জ সুমা সিমেন্টের 63 টাকা 30 পয়সা। আরএকে সিরামিক রয়েছে 61 টাকা দর নিয়ে 2 নম্বর স্থানে, 63 টাকা সর্বোচ্চ দর, 59 টাকা দেখতে পাচ্ছি সর্বনিম্ন দর, 57 টাকা 50 পয়সা সর্বশেষ লেনদেন মূল্য গতকালের। ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, এটি 3 নম্বর স্থানে রয়েছে শীর্ষ 20-এর 166 টাকা 30 পয়সা দর নিয়ে, 166 টাকা 50 পয়সা সর্বোচ্চ দর, 165 টাকা 90 পয়সা সর্বনিম্ন দর এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য 165 টাকা 10 পয়সা। ওএল রয়েছে 24 টাকা 70 পয়সা দর নিয়ে 4 নম্বর স্থানে, 24 টাকা 90 পয়সা সর্বোচ্চ দর এবং 24 টাকা 40 পয়সা সর্বনিম্ন দর। আর গতকালের সর্বশেষ লেনদেন ছিল 24 টাকা 10 পয়সা। ডোরিন পাওয়ার রয়েছে 5 নম্বর স্থানে, 63 টাকা 40 পয়সা দর নিয়ে, 64 টাকা সর্বোচ্চ দর, 63 টাকা 20 পয়সা সর্বনিম্ন দর এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ডোরিন পাওয়ারের 62 টাকা 80 পয়সা। 6 নম্বর স্থানে 50 টাকা দর নিয়ে অবস্থান করছে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড, এই কোম্পানিটি 50 টাকা 10 পয়সা সর্বোচ্চ দর, 49 টাকা 80 পয়সা সর্বনিম্ন দর এবং গতকালের সর্বশেষ লেনদেন ছিল 49 টাকা 50 পয়সা। 7 নম্বর স্থানে 56 টাকা দর নিয়ে অবস্থান করছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড, এই কোম্পানিটি, এটির সর্বোচ্চ লেনদেন মূল্য দেখতে পাচ্ছি 56 টাকা 80 পয়সা, 55 টাকা 90 পয়সা সর্বনিম্ন লেনদেন মূল্য এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 55 টাকা 30 পয়সা। বিএসআরএম লিমিটেড 131 টাকা 90 পয়সা দর নিয়ে অবস্থান করছে 8 নম্বর স্থানে, 131 টাকা 90 পয়সা, এটি হচ্ছে সর্বোচ্চ লেনদেন মূল্য, 131 টাকা 60 পয়সার সর্বনিম্ন লেনদেন মূল্য এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 131 টাকা 10 পয়সা। আমান ফিড রয়েছে 81 টাকা 60 পয়সা দর নিয়ে আজকে শীর্ষ 20-এর 9 নম্বর স্থানে এবং সর্বোচ্চ লেনদেন মূল্য আমান ফিডের আমরা দেখতে পাচ্ছি 82 টাকা 10 পয়সা, 81 টাকা এটি সর্বনিম্ন লেনদেন মূল্য এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 80 টাকা 20 পয়সা। বেক্সিমকো রয়েছে 24 টাকা 30 পয়সা দর নিয়ে 10 নম্বর স্থানে এবং 24 টাকা 40 পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে এই কোম্পানির প্রতিটি শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের, 24 টাকা 20 পয়সা সর্বনিম্ন দর এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য আজকে সর্বনিম্ন লেনদেন মূল্য সমান অর্থাৎ 24 টাকা 20 পয়সা। ডিএসএসএল, এটি 11 টাকা 20 পয়সা দর নিয়ে অবস্থান করছে শীর্ষ 20-এর 11 নম্বর স্থানে, 11 টাকা 30 পয়সা সর্বোচ্চ, 11 টাকা 20 পয়সা সর্বনিম্ন এবং এটি হচ্ছে গতকালের সর্বশেষ লেনদেন মূল্য 11 টাকা 20 পয়সা। 12 নম্বর স্থানে রয়েছে 20 টাকা 30 পয়সা দর নিয়ে যে কোম্পানিটি শীর্ষ 20-এর, এটি ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড, এই কোম্পানিটি, এটি দেখতে পাচ্ছি সর্বোচ্চ হাত বদল হয়েছে 20 টাকা 50 পয়সায়, 19 টাকা 90 পয়সা সর্বনিম্ন লেনদেন মূল্য এবং 19 টাকা 60 পয়সা গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল ড্যাফোডিল কম্পিউটার্সের। সিএমসি কামাল রয়েছে 13 নম্বর স্থানে, 14 টাকা 20 পয়সা দর নিয়ে, এটি সর্বোচ্চ লেনদেন মূল্য এবং সর্বনিম্ন লেনদেন মূল্য অর্থাৎ আর কোনো বাড়া কমা এই কোম্পানিটির লেনদেন দেখছি না। গতকালের সর্বশেষ লেনদেন ছিল 14 টাকা 10 পয়সা। লঙ্কা বাংলা ফিন্যান্স রয়েছে 29 টাকা দর নিয়ে 14 নম্বর স্থানে আর সর্বোচ্চ লেনদেন মূল্য লঙ্কা বাংলা ফিন্যান্সের 29 টাকা, এটি অর্থাৎ বর্তমান যে লেনদেন মূল্য সেটি সর্বোচ্চ লেনদেন মূল্য এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 28 টাকা 70 পয়সা, এটি হচ্ছে গতকালের সর্বশেষ লেনদেন মূল্য। প্রিমিয়ার সিমেন্ট রয়েছে 16 নম্বর স্থানে, 99 টাকা প্রতিটি শেয়ার হাত বদল হচ্ছে 99 টাকায়, এটি সর্বোচ্চ লেনদেন মূল্য। সর্বনিম্ন লেনদেন মূল্য দেখতে পাচ্ছি 96 টাকা 30 পয়সা এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 98 টাকা 20 পয়সা।
17 নম্বর স্থানে 6 টাকা 40 পয়সা দর নিয়ে অবস্থান করছে এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড। এই কোম্পানিটি শীর্ষ 20-এর সর্বোচ্চ লেনদেন মূল্য একই, অর্থাৎ 6 টাকা 40 পয়সা। 6 টাকা 30 পয়সায় সর্বনিম্ন লেনদেন মূল্যে কিন্তু হাত বদল হয়েছে প্রতিটি শেয়ারের, এবং 6 টাকা 30 পয়সা এটি খুব বেশি পরিবর্তন দেখছে না। গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 6 টাকা 30 পয়সা। কেয়া কসমেটিক্স রয়েছে 18তম স্থানে 11 টাকা 40 পয়সা দর নিয়ে, আর 10 পয়সা বেড়ে 11 টাকা 50 পয়সা সর্বোচ্চ লেনদেন হয়েছে, এবং 11 টাকা 30 পয়সা ছিল সর্বনিম্ন এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য। ইফাদ অটোস রয়েছে 83 টাকা দর নিয়ে 19তম স্থানে, এবং এটি হচ্ছে এর সর্বোচ্চ এবং সর্বনিম্ন লেনদেন মূল্য, এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল আজকের এই লেনদেন মূল্যের তুলনায় 40 পয়সা বেশি। এবং এমজেল বিডি রয়েছে শীর্ষ 20-এর একদম 20 নম্বর স্থানে 106 টাকা লেনদেন মূল্য নিয়ে, এবং গতকালের আজকের কিন্তু সর্বোচ্চ এবং সর্বনিম্ন লেনদেন মূল্য একই, এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 105 টাকা 40 পয়সা। সূচকের অবস্থানগুলো যদি আরেকবার জানেন তাহলে দেখতে পাচ্ছি অপরিবর্তিত রয়েছে, অর্থাৎ ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়েই লেনদেন পরিচালনা করছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির, এবং যে প্রধান সূচক এক্স সেটি 22 পয়েন্ট বেড়ে 4349 পয়েন্টে অবস্থান করছে। দর্শক, এই ছিল মোটামুটি ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি লেনদেন পরিস্থিতির খবরাখবর। আমরা আবারও জানিয়ে দিচ্ছি এই সময় বাণিজ্য শিরোনামগুলো। আবাসন খাতে কালো টাকা বিনিয়োগে আসছে বাজেটে সুস্পষ্ট নির্দেশনা চান ব্যবসায়ীরা। অপ্রদর্শিত অর্থ বিনিয়োগে সুযোগ না দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। প্রচন্ড গরমে তীব্র পানি সংকটে বিপর্যস্ত চট্টগ্রাম নগরবাসী। বস্তি এলাকায় অবস্থা আরও সংকটাপন্ন, শিগগিরই সমস্যার সমাধানের আশ্বাস ওয়াসার। এবং লোডশেডিং এ অতিষ্ঠ ভোলার জনজীবন, বিভিন্ন কলকারখানায় উৎপাদন ব্যাহত, বিতরণ বিভাগের অব্যবস্থাপনায় দায়ী বলছেন গ্রাহক। এই ছিল এই সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv, আর সঙ্গে থাকুন সময়।